আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের পরিণতি এখন যে পর্যায়ে পৌঁছে গেছে, মোটামুটি নিশ্চিত যে আমেরিকা পরাজিত হয়েছে আর ইরান বিজয়ী হয়েছে। যেভাবে বিরতি হবে, যুদ্ধ যেভাবে নিষ্পত্তি হবে, এটার উপর নির্ভর করবে বিশ্ব শান্তি, বিশ্ব পরিস্থিতি। যুদ্ধের নিষ্পত্তির উপর নির্ভর করবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল থাকবে কি থাকবে না, আর যুদ্ধের যে সকল শর্ত, সেই শর্তের উপর আগামীতে এই বিশ্বে আমেরিকার মাতব্বরি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে এই যুদ্ধ নিয়ে আমরা একটু কথা বলে নিই। আমেরিকার যে সকল বেজ রয়েছে, ঘাঁটি রয়েছে, সেগুলো থাকবে কি থাকবে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সারা দুনিয়ার যারা সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ নৈতিকভাবে আমেরিকার পক্ষে ছিল না, নৈতিকভাবে ইরানের পক্ষে ছিল। এমনকি আমেরিকার যারা সাধারণ জনগণ এবং ইউরোপের সাধারণ জনগণ, যারা সাধারণত যুদ্ধের সময় নিজ নিজ দেশের পক্ষে থাকে এবং কোনো মুসলমান রাষ্ট্রের উপরে আক্রমণ হলে তার আগে যেভাবে পশ্চিমা গণমাধ্যমগুলোতে সেই মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে প্রচার করা হয়, যেমন কর্নেল গাদ্দাফি, সাদ্দাম হোসেন, তাদেরকে ঠিক মানুষ না, অনেকটা দানব হিসেবে পশ্চিমা মিডিয়া দীর্ঘদিন ধরে তাদেরকে প্রচার করেছে। পরবর্তীতে যখন সে সকল দেশে পশ্চিমার আক্রমণ চালিয়েছে, সবাই ধরে নিয়েছে যে এটা তাদের একটা ধর্মযুদ্ধ, ফলে টু শব্দ হয়নি। কিন্তু এক্ষেত্রে ইরানের ক্ষেত্রে একটা ব্যতিক্রম হলো যে ইরানের কোনো ব্যক্তির সম্পর্কে মানে ওইরকম একটা নেতিবাচক ধারণা পশ্চিমারা তৈরি করতে পারেনি। তাদের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ যে তাদের হাতে পরমাণু যুদ্ধ করার বা পরমাণু বোমা তৈরি করার, পরমাণু যুদ্ধ করার সক্ষমতা আছে, পরমাণু বোমা তৈরি করার সক্ষমতা তারা অর্জন করতে যাচ্ছে, এবং তারা যে এই মুহূর্তে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, শান্তিপূর্ণ কথা বললেও এই পরমাণু যে কর্মকাণ্ড মূলত আমেরিকা এবং ইসরায়েলকে শেষ করে দেওয়ার জন্য, এটা ছিল তাদের ন্যারেটিভ। ইরান বারবার চেষ্টা করেছে বোঝানোর জন্য, কিন্তু পশ্চিমারা সেটা বোঝেনি। দ্বিতীয় যে কারণটি ছিল সেটা হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তিকে চ্যালেঞ্জ জানানোর জন্য ইরান অনেকগুলো প্রক্সি শক্তি তারা তৈরি করে ফেলেছিল। এই প্রক্সি শক্তিগুলো আমেরিকার বিরুদ্ধে ওখানে তারা গেরিলা যুদ্ধ করত, এবং আমেরিকার যে সকল পুতুল সরকার ছিল তাদের জন্য এই প্রক্সি সংগঠনগুলো কাজ করত। ইরান তার সেনাবাহিনীর সবচেয়ে চৌকস যে দলটি, সেই দলটি তারা তৈরি করেছিল মূলত এই প্রক্সিদেরকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়া এবং অর্থ দেওয়ার জন্য। আপনারা জানেন যে ইরান অত্যন্ত শক্তিশালী একটি তেল উৎপাদনকারী দেশ। তাদের এই যে তেল বিক্রির যে টাকা, এর একটা বিরাট অংশ তারা সামরিক খাতে ব্যয় করেছে। যেখানে মধ্যপ্রাচ্যের সব দেশই বিত্ত বিলাস, রাজপ্রাসাদ তৈরি করার জন্য ব্যয় করেছে, ইরান কিন্তু সেখানে হিজবুল্লাহর পেছনে, হামাসের পেছনে, ফিলিস্তিনিদের পেছনে, তারপর হুতিদের পেছনে অনেক অনেক টাকা খরচ করেছে। এবং এটা যে ইরানের একটা স্মার্ট ডিসিশন ছিল, এটা এই যুদ্ধের সময় প্রমাণিত হয়েছে। যা হোক, ইরান তাদের সক্ষমতা যাচাই করার জন্য তাদের প্রক্সি যোদ্ধাদের দিয়ে নানাভাবে বিভিন্ন সময় তারা আক্রমণ চালিয়েছে এবং আমেরিকাকে ব্যতিব্যস্ত রেখেছে। আমেরিকাও ইরানকে ভয় পেত, ইসরায়েল ইরানকে ভয় পেত, কিন্তু সিরিয়াতে যখন ইসরায়েলি বাহিনী এবং আমেরিকান বাহিনীর যে সম্মিলিত প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় রাশিয়ানরা পিছু হটে যায়, এবং রাশিয়া যখন সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে, আর অন্যদিকে কাসেম সুলাইমানি, ইরানের যে সেনাপতি, যিনি সিরিয়ার এই অঞ্চলের দায়িত্বে ছিলেন, প্রক্সি যোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে সব কাজে, তাকে যখন অত্যন্ত সফলভাবে তারা মারতে পারলো, এবং এই গত ১.৫-২ বছরে যে ঘটনাগুলো ঘটেছে, তারা সেই হামাসের যে প্রধান ইসমাইল হানিয়া, তাকে নিহত করে ফেললো ইরানে, একদম তেহরানে বসে। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপরে ইরানের প্রেসিডেন্টকে তারা মেরে ফেললো হেলিকপ্টার উঠিয়ে। কাসেম সুলাইমানি সহ আরও অন্ততপক্ষে ৪-৫ জন সিনিয়র জেনারেলকে তারা মারলো। আর যখন সেই সিরিয়াতে তারা সরকার পরিবর্তন করে ফেললো, বাশার আল আসাদের সরকার, বাশার আল আসাদকে রাশিয়া সরিয়ে নিল এবং রাশিয়া তার মানে সৈন্য সামন্ত গুটিয়ে নিল। এর ফলে কি হলো, আমেরিকার যে দাপট আর ইসরায়েলের যে দাপট, এটি ১০০০ গুণ বেড়ে গেল। তাদের অহংকার এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে তারা এখন ইরানের টুটি চেপে ধরতে পারবে। ইরান সেখানে নিজেকে গুছালো, সে বুঝতে পারলো যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। অন্যদিকে রাশিয়াকে বিভিন্নভাবে তার অর্থনৈতিক অবস্থাকে টুটি চেপে ধরেছে ইউরোপের মাধ্যমে,
তারপরে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে তার যে প্রেশার, অর্থনীতির উপর প্রেশার, সামরিক বাহিনীর উপর প্রেশার, এটা মিস্টার পুতিনকে একেবারে চ্যাপা করে ফেলেছে। এর বাইরে যেটা হলো সিরিয়াতে রাশিয়ার পতন। সব মিলিয়ে রাশিয়া যে ইরানের জন্য কিছু একটা করবে এটা সম্ভব নয়। উল্টো ইরান তার ড্রোন দিয়ে যেভাবে রাশিয়াকে সহযোগিতা করছে, সেই সহযোগিতা যদি না করত, তাহলে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো। ঠিক এরকম যখন একটা অবস্থা তৈরি হলো, ঠিক সেই সময়টাতে আমেরিকা হঠাৎ করে ভেনেজুয়েলা আক্রমণ করলো এবং সেখানকার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো। আর এই মাদুরোকে ধরে নেওয়ার আরও আগে তারা প্রায় 12 দিনের যুদ্ধ করলো ইরানের সঙ্গে। যুদ্ধ করে তারা নিজেদের একটি অবস্থান জানান দিল এবং তারা বোঝার চেষ্টা করলো যে ইরান আসলে কী করতে পারে। এরপরে ওই 12 দিনের যুদ্ধের পর তাদের আরও অহমিকাবোধ বেড়ে গেল এবং তারা সেই ভেনেজুয়েলাকে অবদমিত করে তাদের অ্যাম্বিশন এমন হয়ে গেল যে তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে ধরে নিয়ে আসবে অথবা তারা মেরে ফেলবে। এবং সেই অনুযায়ী এই যুদ্ধ শুরু হলো। যখন যুদ্ধ শুরু হলো তখন সারা দুনিয়া এক বাক্যে বলল যে এই যুদ্ধ 3-4 দিনের বেশি হবে না। আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে যেভাবে শুরু করেছে, এতে ইরানের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। আমেরিকার যে সকল ওয়ারফেজ রয়েছে, যে সকল যুদ্ধাস্ত্র রয়েছে, যারা সারা পৃথিবীকে ভয় দেখাতো, তাদের সেই F-35 সবচেয়ে অত্যাধুনিক বিমান, এরকম বিমান মানে যুদ্ধ বিমান পৃথিবীতে আর তৈরি হয়নি। এবং এই প্রযুক্তিটি 35 এর প্রযুক্তিটি সে সম্ভবত আর কাউকে দেয়নি। ২ নম্বর হলো যে তাদের যে সকল বড় বড় যুদ্ধজাহাজ, যেগুলোর ভয়ে সারা পৃথিবীতে কম্পন তৈরি হতো 60-এর দশক থেকে আজ অবধি, সেই বড় বড় যুদ্ধজাহাজগুলো, অনেকগুলো যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে পাঠালো, আরব সাগরে পাঠালো, হরমুজ প্রণালীর কাছাকাছি পাঠালো। এরপর তাদের যে ঘাঁটিগুলো, সামরিক ঘাঁটিগুলো, ইরাকের সামরিক ঘাঁটি, সিরিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে তাদের সামরিক ঘাঁটি রয়েছে, আর সবচেয়ে বৃহত্তর ঘাঁটি রয়েছে কাতার, এগুলোকে মারাত্মকভাবে শক্তিশালী করলো, ঘোষণা দিয়ে শক্তিশালী করলো, তারপরে যুদ্ধ শুরু করলো। তো সেই যুদ্ধের প্রেক্ষিতে ইরান যেভাবে রেসপন্ড করেছে, আক্রমণ, প্রথমত শত্রুপক্ষের আক্রমণ মোকাবেলা করেছে। শত্রুপক্ষের আক্রমণে যারা যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তারা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছে এবং যেভাবে ইরানের সামরিক বেসামরিক নেতৃবৃন্দকে হত্যা করে সেখানে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করার চেষ্টা করেছে, সেটা তারা মোকাবেলা করেছে। ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরে, এই যুদ্ধের আগে প্রায় 2-3 মাস ধরে ভীষণ রকম সেখানে আনরেস্ট চলছিল, বিক্ষোভ চলছিল, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছিল, আমেরিকা মদত দিচ্ছিল। কিন্তু ইরানের এই অভ্যন্তরীণ যে সমস্যা, আমেরিকা আশা করেছিল যে এই যুদ্ধের ফলে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে, রেজিমের বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু পরিস্থিতি উল্টো হলো। সেই জনগণের যারা বিদ্রোহ করেছিল তারা এখন বলল যে না, আমরা ইরান চাই, আমরা আমেরিকা চাই না। তারা তাদের সেই দ্রব্যমূল্য বা অন্য যা কিছু হয়েছে এটা নিয়ে আর কোনো অভিযোগ তারা না করে বরং তারা অস্ত্র হাতে তুলে নিল। আচ্ছা, এরপরে কি হলো, যখন সরাসরি যুদ্ধ, এখন ইরানের যুদ্ধ বলতে হালকা কিছু বিমান আছে, স্বল্প পাল্লার বিমান, আকাশ প্রতিরক্ষা যদি ইসরায়েলের সঙ্গে ধরেন, আমেরিকার সঙ্গে ধরেন, বা আমেরিকার যে সকল ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার 100 ভাগের 1 ভাগও কিন্তু ইরানের নেই। শুধুমাত্র তাদের শাহেদ ড্রোন, স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের কথা আমরা শুনেছি কিন্তু আমরা বিশ্বাস করিনি। কিন্তু যখনই তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র 4000 কিলোমিটার পথ অতিক্রম করে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে আক্রমণ চালালো পরপর দুটো, তখন সারা পৃথিবীর মাথা খারাপ হয়ে গেল।